ওকে, চলো। সো আমরা হচ্ছে গতদিন পর্যন্ত জি পড়ে ফেলছি, তাই না? আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণ পর্যন্ত পড়ে ফেলছি। আমাদের নেক্সট এক এক করে আগাইতে হবে। সো শুরুতেই আজকে যে টপিকটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে, নামটা ইম্পর্টেন্ট না, নামটা কি সেটা ব্যাখ্যা করে দিচ্ছে, কিন্তু নামের মানে তোমাদের হেডিংটা একটু তুলে ফেলতে হবে। হেডিংটা তোলো, তারপর আমি ব্যাখ্যা করছি কাহিনীটা কি হচ্ছে এখানে, ক্ষেত্র বলতে কি বোঝায়। নর্মালি ক্ষেত্র, ক্ষেত্রের ইংলিশ নাম হচ্ছে ফিল্ড। হ্যাঁ, ক্ষেত্র হচ্ছে ফিল্ড ইংলিশ যদি বলি। এখন ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটা জায়গা, ওপেন স্পেস, তাই না? ওপেন স্পেসে আমরা কি করতে পারি? ফিল্ডে হচ্ছে আমরা বিভিন্ন উৎসব আয়োজন করতে পারি, খেলাধুলার উৎসব আয়োজন করতে পারি, অনেক কিছু হয় ফিল্ডে, তাই না? সো মহাকর্ষীয় ফিল্ড বলতে আবার কি বোঝায়? মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষীয় ফিল্ড বলতে সেটা হচ্ছে, ধরো যে একটা বস্তু, ধরো যে বড় হাতের এম ভরের একটা বস্তু, এবং আমরা চিন্তা করছি যে বহরতার এম ভরের যদি একটা বস্তু রাখি, তখন এর আশেপাশে আশেপাশের যে কোনো জায়গায় ছোট হাতের এম ভরের আরেকটা বস্তু, মনে করো আমরা ছোট হাতের এম ভরের একটা বস্তু রাখলাম, তখন নর্মালি আমরা কি জানি? আমরা যেটা জানি যে কি করবে, বড় হাতের এম ভরের বস্তু ছোট হাতের এম ভরের বস্তুকে অবশ্যই আকর্ষণ করবে, মহাকর্ষীয় বলে আকর্ষণ করবে, যেটা আমাদের জানা কথা। এবং ছোট হাতের এম ভরের বস্তুটাও বড় হাতের এম ভরের বস্তুকে আকর্ষণ করবে। সেটা আমরা আঁকাচ্ছি না, সেটা আপাতত আমরা আঁকাচ্ছি না, আমরা জাস্ট আঁকাচ্ছি এটা যে হ্যাঁ, বড় হাতের এম ভরের বস্তু ছোট হাতের এম ভরের বস্তুকে আকর্ষণ করতেছে। এখন আমরা ধরো যে এটা M1 ধরলাম, আমরা আরেকটা বস্তু ধরো এখানে রাখি M2, এবং তাকেও বড় হাতের এম ভরের বস্তু কিন্তু আকর্ষণ করবে, অবশ্যই আকর্ষণ করবে। সো এরকম করে আমরা বেশ কয়েকটা বস্তু, মনে করো M3 একটা বস্তু এবং আকর্ষণ করলো। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই বড় হাতের এম ভরের বস্তুর আশেপাশে একটা নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট একটা ফিল্ড করে দিতে চাচ্ছি। এবং আমি বললাম যে এই যে ব্ল্যাক যে এরিয়াটা আছে, এই বাউন্ডারিটার বাইরে কোনো রকমের হচ্ছে আকর্ষণ বল থাকবে না। মানে এই যে বড় হাতের এম ভরের বস্তু, সেটা বাউন্ডারির মধ্যে যদি একটা বস্তু চলে আসে তখন আকর্ষণ করবে, কিন্তু বাউন্ডারির বাইরে ধরো যে এখানে একটা বস্তু আছে, ধরো যে M4, তখন এই বড় হাতের এম ভরের বস্তুটা এই M4টাকে, এটাকে কোনো আকর্ষণ করবে না, আকর্ষণ অনুভব করবে না। কেন? কারণ সেটা হচ্ছে সেই বাউন্ডারিটার বাইরে। তার মানে আমরা যে কোনো একটা বস্তুর আশেপাশে নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে একটা বাউন্ডারির কথা চিন্তা করতে পারি, যে বাউন্ডারির বাইরে কোনো রকম আকর্ষণ বল এই বস্তুটা বাইরের কোনো বস্তুকে দিতে পারবে না। সো বাউন্ডারির ভিতরে থাকলে আকর্ষণ করবে, বাউন্ডারির বাইরে থাকলে আকর্ষণ করবে না। এই যে বাউন্ডারিটা, এটাতে একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে? সো মহাকর্ষীয় ক্ষেত্র কি? যতটুকু ক্ষেত্রের মধ্যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, দ্যাটস ইট। সো এটা কিন্তু জ্ঞানমূলকে আসে, মহাকর্ষীয় ক্ষেত্র কি, হ্যাঁ, জ্ঞানমূলকে আসবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন আসে যে ঠিক আছে, তাইলে আমাদের কাছে যদি যে কোনো একটা বস্তু থাকে, আমি কি বের করতে পারবো যে এটার আশেপাশে মহাকর্ষীয় ক্ষেত্র কত দূর পর্যন্ত? মানে এই যে এম ভরের বস্তু, আমি কি বের করতে পারবো যে এটার আশেপাশে কতটুকু পর্যন্ত আকর্ষণ করবে, মানে কতটুকুর বাইরে আকর্ষণ করবে না? এটা কি বের করা যায় কিনা? সো এটা বের করার জন্য তোমার এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে খেয়াল করে দেখো, এই জায়গা পর্যন্ত কোনো কিন্তু আকর্ষণ নাই, খেয়াল করছো? মানে এর বস্তুর উপর কোনো আকর্ষণ নাই। সো এত দূরত্বে কোনো আকর্ষণ নাই, সো আকর্ষণ থাকবে না। এটার মানে কি? এটার মানে হচ্ছে F = হচ্ছে 0। আকর্ষণ না থাকার মানে কি? ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে ফোর্সের ভ্যালু 0। তাহলে GMM বাই দূরত্বের উপর স্কয়ার = হচ্ছে 0। এখন এই একটা ইকুয়েশন যদি 0 হয়, তাহলে বুঝতে হবে হয় লবের গোলা 0, নাহলে হরের গোলা যে কোনো একজন 0। এখন কে 0? জি 0 হইতে পারবে না, জি একটা কনস্ট্যান্ট, ফিক্সড ভ্যালু। M 0 হবে না, M 0 হলে তো হয়েই যাইতো, মানে কোনো বস্তু না, এমন তো বলি না, বলেছে একটা বস্তু আছে। আবার ছোট হাতের M যেটা, এটাও তো 0 না। কেন 0 না? কারণ এখানেও তো একটা বস্তু আছে, হাওয়ার উপর তো আর না, বস্তু তো আছে। তার মানে এই ইকুয়েশনের লব গোলার কোনোটাই 0 না। তার মানে এটাকে 0 হওয়ার জন্য 1/r², এটা হইতে হবে 0, বা 1/r = হইতে হবে 0 রুট করলে, বা
আর ইকুয়াল টু হইতে হবে ইনফিনিটি। কথা বুঝছি? তার মানে আমরা কি বললাম, আমরা কি বুঝলাম, বেসিক্যালি আমরা বুঝলাম যে ইনফিনিটি দূরে এখান থেকে এখানকার দূরত্ব বড় হাতের এম থেকে M4 এর দূরত্ব যদি ইনফিনিটি হয় তখনই এটার উপর কোনো আকর্ষণ থাকবে না। তাহলে কি আমি একটা কথা ঘুরিয়ে বলতে পারি কিনা, একটু ঘুরিয়ে বলতে পারি। ঘুরিয়ে বলতে পারি এভাবে যে এটার কারণে ঘুরিয়ে বলতে পারি যে একটি বস্তুর আশেপাশে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। এই দেখো এটা বলতে পারি কিনা যে হ্যাঁ একটা বস্তুর আশেপাশে, এই যে একটা বস্তু, এই বস্তুর আশেপাশে যে মহাকর্ষীয় ক্ষেত্র বেসিক্যালি সেটা অসীম পর্যন্ত। কেন অসীম পর্যন্ত? কারণ অসীমের নিচে, অসীম মানে কি বহুত বড় একটা ভ্যালু, তার নিচে তুমি যে কোনো ভ্যালু তুমি বসাও, এখানে বসাও, তুমি মহাকর্ষীয় বলের একটা ভ্যালু অবশ্যই পাবা। কিন্তু তুমি যদি অসীম বসায় ফেলো তখনই কত চলে আসবে? তখনই এফ এর ভ্যালু চলে আসবে হচ্ছে ইনফিনিটি। তখনই এফ এর ভ্যালু চলে আসবে হচ্ছে ইনফিনিটি। তার আগে এফ এর ভ্যালু চলে আসবে 0 যদি ইনফিনিটি বসাও। তার আগে এফ এর ভ্যালু 0 আসবে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একটি বস্তুর আশেপাশে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, এবং এটা অনুধাবনে আসে। তাহলে এখান থেকে এই পেজ থেকে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে জ্ঞানমূলক মহাকর্ষীয় ক্ষেত্র কি, এবং আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে এইটা মহাকর্ষীয় একটি বস্তুর আশেপাশে মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। এবং এটা এমসিকিউতে আসতে পারে, কত দূর পর্যন্ত বিস্তৃত? অ্যান্সার ইজ অসীম। ভালো মতো নোট করো তাইলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ একটা বস্তুর আশেপাশে অসীম পর্যন্তই ফোর্স থাকে, অসীম বসাই দিলে 0 হয়ে যায়, তার আগে 0 হয় না। ঠিক আছে, এখন টপিকের নামটা বাদ দেই, আপাতত দেখি কি হচ্ছে। সো আমাদের স্টোরি চলতেছে একটা, আমরা স্টোরির উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা যেটা একটা কাজ করব সেটা হচ্ছে বড় হাতের এম ভরের একটা বস্তুকে রাখবো এবং সেখান থেকে আর দূরত্বে আমরা ছোট হাতের এম ভরের একটা বস্তু রাখবো, এবং আমি দেখব এই বড় হাতের এম ভরের বস্তু ছোট হাতের এম ভরের বস্তুর উপর কতটা প্রবল। প্রবল মানে কি? মানে তুমি চিন্তা করো, প্রবল ওয়ার্ডটা আমরা কখন চিন্তা করি? যখন আমরা শক্তির কথা চিন্তা করি, যে হ্যাঁ কতটুকু শক্তিশালী, প্রবল, দুর্বল, সবল। ঠিক আছে, সো আমরা দেখব কতটুকু প্রবল মানে হচ্ছে এম ভরের বস্তুকে, বড় হাতের এম ভরের বস্তু কি পরিমাণ বলে আকর্ষণ করে সেটা একটু চেক করব। তো সেটা আমরা চেক করতে পারি, নিউটনের সূত্র বসাই দাও, মহাকর্ষের সূত্র, তুমি এফ এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে? এফ ইকুয়াল টু হচ্ছে, এখানে লিখলাম, আচ্ছা ওই সাইডে লিখি দেখতে সুবিধা হবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে GMM বাই আর স্কয়ার, এবং এটাই আশা করি আমাদের কারো কোনো আপত্তি নেই। আমরা বুঝতে পারছি যে বড় হাতের এম ভরের বস্তু এটাকে এই বলে আকর্ষণ করবে। হ্যাঁ, ছোট হাতের এম ভরের বস্তু বড় হাতের এম ভরের বস্তুকে আকর্ষণ করবে, কিন্তু এটা আমরা আঁকাচ্ছি না আপাতত, আমরা এটা নিয়ে চিন্তিত, জাস্ট এটা দেখছি যে ছোট হাতের এম ভরের বস্তু কি ফিল করছে সেটা। এখন খেয়াল করে দেখো, আমি যদি এম এর ভিন্ন ভ্যালু বসাই, ধরো আমি বললাম যে হ্যাঁ এখানে এম এর ভ্যালু যদি 2 কেজি হয়, এম এর ভ্যালু যদি 2 কেজি হয়, তাহলে এফ এর ভ্যালু একটা পাওয়া যাবে। মানে বড় হাতের এম ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকে একরকম বলে আকর্ষণ করবে, 5 কেজি ভরের বস্তুকে আরেক রকম বলে আকর্ষণ করবে, 10 কেজি ভরের বস্তুকে আরেক রকম বলে আকর্ষণ করবে, তাই না? কারণ তুমি দেখো এম এর ভ্যালু 0 হলে তুমি এখানে ভিন্ন ভ্যালু পাবা। এম এর ভ্যালু 0 হলে একটা, 1 হলে একটা, 2 হলে একটা, 3 হলে একটা, 4, 5, তুমি যা খুশি বসাও, ছোট হাতের এম এর ভ্যালু চেঞ্জ করলে তুমি এফ এর ভিন্ন ভ্যালু পাবা। এখন প্রবলতার যে ব্যাপারটা, যে কতটুকু প্রবল, এইটা মেজারমেন্ট করার জন্য একটা না এককের দরকার হইলো। ধরো আমরা বলি কি, আমার ভর যদি 60 কেজি হয়, বেসিক্যালি আমি কি বলছি যে ভরের একক হচ্ছে কেজি, তার তুলনায় আমার ভর 60 গুণ। ঠিক আছে, তোমার ভর হচ্ছে 50 কেজি যদি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে ভরের একক কেজি, কিন্তু ওই ভরের এককের তুলনায় তোমার ভর 50 গুণ। সো কতটুকু প্রবল এই আকর্ষণ বলটা, এটা বের করার জন্য একটা এককের দরকার হলো। এটা তুমি স্ট্রেট বলতে পারতেছো না, তোমার ভিন্ন ভরের জন্য ভিন্ন প্রবলতা পাওয়া যাচ্ছে। সো ওই এককটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু। আবার বলি, ওই এককটা কোন এককটা? আমরা এখানে ধরে নিব যে এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, আমরা দেখব 1 কেজি ভরের বস্তুর উপর এই বেটা কতটা প্রবল।
তাহলে আমি প্রবলতা বের করতে পারবো। আমি ইজিলি বের করতে পারবো যে 1 কেজি ভরের উপর যদি এতটুকু প্রবল হয় তাহলে 10 কেজি ভরের উপর কত। মানে আইডিয়াটা হচ্ছে এখন এরকম যে আমরা m ভরের একটা বস্তু আঁকাবো আগের মতোই, কিন্তু এবার আমরা r দূরত্বে 1 কেজি ভরের একটা বস্তু রাখবো এবং আমরা এখন দেখবো যে তার উপরে কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? জি এম ইন্টু 1 ডিভাইড বাই r স্কয়ার বা জি এম বাই r স্কয়ার। তো এইটা যেটা বের হলো এটা হচ্ছে 1 কেজি ভরের উপর প্রবলতা, 1 কেজি ভরের উপর প্রবলতা, এবং এটাকে একক ধরা হলো এবং এইটুকুকেই বলা হলো, এই স্পেসিফিক ফোর্সকেই বলা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আবার বলি, এই যে 1 কেজি ভরের বস্তুর উপর যে প্রবলতা বা যে যতটুকু ফোর্স সেটুকুকেই বলা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখন কোশ্চেন ইজ, এই ক্ষেত্র ওয়ার্ডটা কেন? আমি বুঝলাম এটা মহাকর্ষীয় প্রাবল্য, কিন্তু ক্ষেত্র ওয়ার্ডটা কেন? কারণটা হচ্ছে আমরা বড় হাতের এম বস্তুর আশেপাশে যে বস্তুটাকে রাখছি অবশ্যই সেটাকে ক্ষেত্রের মধ্যে রাখতে হবে। কারণ কি, ক্ষেত্রের বাইরে যদি রাখি তাহলে তো ফোর্স জিরো হয়ে যায়, তাই না? ক্ষেত্রের বাইরে যদি তুমি রাখো ফোর্স তো হয়ে যাবে জিরো, ক্যালকুলেশন করে তো লাভ নাই। সো ক্যালকুলেশন পাওয়ার জন্য ক্ষেত্রের মধ্যে রাখতে হবে। দ্যাটস ওয়াই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বেসিক্যালি কতটুকু প্রবল। এখন এই যে প্রাবল্য, এই যে ফোর্স, এটার একটা স্পেসিফিক একটা নাম দেওয়া দরকার হলো। বলা তো হলো প্রাবল্য এবং এটার প্রকাশভঙ্গি হচ্ছে বড় হাতের ই। সো বেসিক্যালি বড় হাতের ই ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এটাই হচ্ছে প্রাবল্য। বা আমি যদি ভালো মতো স্পেসিফাই করে দিই, লিখে নিতে পারো এভাবে, মানে লিখে নাও আর কি। বড় হাতের এম ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে আর দূরত্বে যে কোনো বিন্দুতে প্রাবল্য। সো বেসিক্যালি কিন্তু আর দূরত্বের যে কোনো বিন্দুতে প্রাবল্য বলতে এখন থেকে আমরা বুঝবো হচ্ছে 1 কেজি একটা ভরের একটা বস্তু ঢুকায় রাখ, মানে দিব আর কি, এই জায়গায় দিব 1 কেজি ভরের বস্তু দিব, তাহলে কি হবে সেটা আমরা প্রাবল্য বের করতে পারবো। এখন এই যে আমরা দুইটা সমীকরণ এখানে পেয়েছি, এক কাজ করো, আমরা এক কাজ করি, এখানে দেখো একটা ইজি জিনিস চলে আসবে, আমরা এফ বাই ই করি। সুতরাং এফ বাই ই, তাহলে এই ই, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে ডিভাইড বাই ওকে। তাহলে এখানে দেখো এই জিএম বাই আর স্কয়ার কাটাকাটি যাবে, শুধু থাকে হচ্ছে এম, বা আমরা বলতে পারি হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ই। এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ই। খেয়াল করে দেখো এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়েছি কেন? কারণ ফোর্স কি একটা ভেক্টর রাশি, তাহলে প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি হবে। কেন? কারণ প্রাবল্য এক রকমের ফোর্স। প্রাবল্য কি এক রকমের ফোর্স, জাস্ট 1 কেজির উপরে ফোর্স, দ্যাটস ইট, আর তো কোনো ডিফারেন্স নাই। সো প্রাবল্য একটা ভেক্টর রাশি। তাহলে আমরা যদি কয়েকটা কাজ করি, তাহলে ই ইকুয়াল টু এফ বাই এম যেটা পেলা, হ্যাঁ, এখান থেকে এটার এককটা বের করি, ই এর একক, তাহলে ই ইকুয়াল টু এফ বাই এম, এফ এর একক হচ্ছে নিউটন আর এম এর একক হচ্ছে কেজি, তাহলে এককটা হবে নিউটন পার কেজি। এটাকে তুমি খেয়াল করে দেখো, তুমি আরেকভাবে কাজ করতে পারো। নিউটন মানে কি খেয়াল করে দেখো, এফ ইকুয়াল টু এম এ, এভাবে চিন্তা করলে নিউটন মানে কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মনে আছে না এটা? সো এটা তুমি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বসাও আর নিচে কেজি বসাও, দেখো কেজি কেজি কাটাকাটি যাবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ারও একটা একক। তাহলে আমরা ই এর প্রাবল্যের দুইটা একক পাচ্ছি, একটা হচ্ছে নিউটন পার কেজি, এবং আরেকটা হচ্ছে
মিটার পার সেকেন্ড স্কয়ার, দুইটা সেম, ঠিক আছে। সো প্রাবল্যের একক দুইটাই কারেক্ট অ্যান্সার। এবার যদি প্রাবল্যের হচ্ছে তুমি মাত্রা বের করতে চাও, তাহলে মাত্রা E = F/m এর মাত্রা চিন্তা করো। তাহলে F এর জন্য যেটা হচ্ছে ml t⁻², m(n)2a, আর এটার জন্য m, তাহলে আসে হচ্ছে l t⁻²। তাহলে E এর মাত্রা হচ্ছে, মাত্রা সমীকরণ হচ্ছে এভাবে লিখলাম। এখান থেকে দেখেই বোঝা যায় মিটার পার সেকেন্ড স্কয়ার আসা উচিত, এবং তাই আসছে l t⁻²। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে মিটার পার সেকেন্ড স্কয়ার আসে। সো E এর মাত্রাও গেল। এখন ছোটবেলায় কয়েকদিন আগে একটা জিনিস পড়ছিলা, দাঁড়াও এটা না দিই, কয়েকদিন আগে একটা জিনিস পড়ছিলা, এটা ছিল হচ্ছে মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ। পড়ছিলা না তোমরা কয়েক ক্লাস আগে? কি পড়ছিলা? F = Gmm/r³r। মনে করে দেখো, এটা পড়ছিলা? এইটা পড়ছিলা তো? তাহলে আমরা দেখো F = m-টাকে যদি আলাদা করি, m-টাকে আলাদা করলে তুমি পাচ্ছ হচ্ছে Gm/r³r। বা তুমি খেয়াল করে দেখো F মানে কি? F মানে কিন্তু m × E, কেবল একটু আগে দেখলাম m × E করলা, আর m × তাহলে আমরা পাচ্ছি mm কাটাকাটি গেলে E। মহাকর্ষীয় প্রাবল্যের ভেক্টর রূপ হচ্ছে এটা, ঠিক আছে। দেখো দেখো রিলেট করতে পারছো কিনা? রিলেট করতে পারলেই হবে, কিছুই না। F এ হচ্ছে m-টা থাকে, ছোট হাতের m-টা, E তে ওই m-টা উধাও হয়ে যায়। ক্লিয়ার এটা এ পর্যন্ত? এখানে যা যা লিখছি সবকিছুই MCQ-তে আসবে। আর এই যে এটা অনুধাবনে আসতে পারে, বলতে পারে মহাকর্ষীয় প্রাবল্যের ভেক্টর রূপটি লেখো। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা বেসিকটা বুঝছি। এখন আমাদের একটু আস্তে আস্তে এটাকে ডেভেলপ করে ফেলতে হবে। বেসিকটা হালকা করে হলেও আমরা বুঝছি। আচ্ছা, এখানে লেখো যে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় বলতে অভিকর্ষীয়, বেসিক্যালি পৃথিবীর অভিকর্ষীয় প্রাবল্য সেম। হ্যাঁ, কারণ পৃথিবীর জন্য আমরা কি বলতে পারি? পৃথিবী থাকলেই মহাকর্ষটা আমরা অভিকর্ষ বলতে পারি, মানে মহাকর্ষও বলতে পারি, অভিকর্ষও বলতে পারি। তাহলে আমরা যেটা করব, পৃথিবী আঁকাবো। ধরো এটা হচ্ছে পৃথিবীর উপরি অংশ, এবং এখানে হচ্ছে স্থলভাগ বা বিভিন্ন রকম, এবং পৃথিবী থেকে পৃথিবীর কেন্দ্র ধরো যে এখানে আছে, এবং পৃথিবী থেকে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে, ধরো যে এই পয়েন্টে প্রাবল্য বের করব। প্রাবল্য মানে হচ্ছে এই পয়েন্টে কতটুকু ভর রাখবো, 1 কেজি ভরের বস্তু রাখবো, ঠিক আছে, প্রাবল্য। এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এতটুকু হচ্ছে আর, অন্য কালার দিই, এবং এতটুকু হচ্ছে H, এবং ওভারঅল এতটুকু হচ্ছে R+H, যেটাকে আমরা বললাম হচ্ছে ছোট হাতের আর, যেটা এর আগে করছি আমরা আর কি। ছোট হাতের আর মানে হচ্ছে টোটাল দূরত্ব ভরকেন্দ্রদ্বয়ের, R+H আমরা অলরেডি এটা করে ফেলছি। তাহলে এই বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে এই বিন্দুতে প্রাবল্য মানে হচ্ছে ওই বিন্দুতে যে বস্তুটা আছে তার উপরে ফোর্স। তাহলে ফোর্সটা কোন দিকে হবে? ফোর্সটা হবে হচ্ছে এই বরাবর।
তাই না? প্রাবল্য ইকুয়াল টু হচ্ছে জিএম বাই দূরত্বের উপরের স্কয়ার, বা তুমি এটাকে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার দিতে পারো। এবং আইলা জাদু, এটা কি, এটা কি ছিল? হ্যাঁ, এটা পড়ছো তো? এটা কি পড়ছি না? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। তাহলে বেসিক্যালি ই ইকুয়াল টু হচ্ছে জি। এটা পৃথিবীর জন্য লেখা যায়, পৃথিবী না যে কোনো গ্রহের জন্য লেখা যায়, কিন্তু আমরা পৃথিবীর জন্য বেশি পরীক্ষায় প্রশ্ন পাবো, এই জন্য পৃথিবীর জন্য স্পেসিফিক্যালি লিখবো। পৃথিবীর জন্য জি ইকুয়াল টু হচ্ছে ই। এবং এটার একটা ক্লু একটু আগে পাইছিলা। ক্লুটা কেমনে পাইছিলা দেখো, এটার একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক। এবং পৃথিবীর আশেপাশে ত্বরণ কত? জি। দ্যাটস ওয়াই এটা জি এবং ই সমান। ঠিক আছে, সমান, কোনো ডিফারেন্স কিছু নাই, সেম জিনিস, জি এবং ই। তাহলে তাহলে আমরা মনে করে দেখো, শর্টে একটা গ্রাফ আঁকাও, ইন শর্ট এরকম একটা গ্রাফ আঁকাইছিলাম, মনে আছে? বারবার আঁকাচ্ছি, আবার আঁকাইতে হবে, কিছু করার নেই। এরকম একটা গ্রাফ আঁকাইছিলা, ওকে? এবং তুমি এটা জানো আর, এবং আমরা এই আর দূরত্বে কি বের করতেছিলাম? আমরা এটাতে মনে করে দেখো, জি বের করতেছিলাম, মনে আছে? জি। তাহলে আর দূরত্বে যেটা ছিল, সব মনে থাকার কথা, এবং এটা আমি বলছিলাম পরীক্ষায় আসবেই, জি। এবং তাহলে এখানে কি হলো? এখানে জিরো, এটা আর, এটা হচ্ছে জি ই ছিল। সো এখন একটু আগে আমরা কেবলই পড়লাম, যেহেতু জি ইকুয়াল টু ই, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের যদি প্রশ্নে ই বনাম আর এর গ্রাফ দেয়, প্রশ্নে যদি ই বনাম আর এর গ্রাফ দেয়, দুটা সেম হবে, সেম টু সেম, সেম টু সেম জিনিস, তাহলে জি বা ই সেম টু সেম গ্রাফ। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তাহলে পরীক্ষার হলে যদি বলে যে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের জন্য ই বনাম দূরত্বের গ্রাফ অঙ্কন করো, বা ই বনাম জি এর ই বনাম আর এর গ্রাফটা কিরকম হবে, যদি এমসিকিউতে দেয়, একই প্রশ্ন, এই শেপ হবে, যেখানে সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পৃথিবীর পৃষ্ঠে, তারপরে এটা কমতে থাকবে। ক্লিয়ার এগুলা এখন? তাহলে ওভারঅল আমি বলতে পারি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে, হ্যাঁ, অভ্যন্তরের জন্য ডি গভীরতায় সবকিছু সেম টু সেম। তাহলে ই ইকুয়াল টু 4/3 পাই রো জি আর মাইনাস ডি, যেটা পাইছিলা জি এর ভ্যালু, হ্যাঁ। তারপর আর পৃষ্ঠে ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এইচ উচ্চতায় ই ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সবগুলাই সেম টু সেম, ই এবং জি এর ভ্যালু সেম। ক্লিয়ার এ পর্যন্ত? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো ক্লিয়ার কিনা। তাহলে হচ্ছে এখন আমরা একটা ছোটখাটো একটা ম্যাথ করব, ঠিক আছে? ছোটখাটো একটা ম্যাথ বলতে একটা ত্রিভুজ আঁকাই। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ,
ঠিক আছে, তাহলে এটা এখানে আঁকি। সমবাহু ত্রিভুজ হলে কি হবে, প্রতিটা কোণ 60 ডিগ্রি এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম। এ ধরো, বাহুর দৈর্ঘ্য ধরো যে এ, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দুইটা বস্তু, ধরো যে এখানে একটা m1 ভরের বস্তু এবং এখানে একটা m2 ভরের বস্তু রাখবো, দিয়ে আমরা এই বিন্দুতে P বিন্দু, আমাদের প্রশ্ন হচ্ছে P বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। খুব সোজা কিন্তু। আচ্ছা, মহাকর্ষ কি তোমাদের 9 10 এ ছিল? মহাকর্ষ চ্যাপ্টারটা ইয়েস অর নো একটু বলবা। মহাকর্ষ চ্যাপ্টার 9 10 এ ছিল কিনা এবং প্রাবল্য ছিল কিনা একটু বলো তো আমাকে। আমাদের সময় থাকতো, তোমাদের সময় তো বইটই চেঞ্জ হয়ে গেছিল। ইয়েস অর নো একটু বলো তো, মহাকর্ষ সিলেবাসে ছিল কিনা আর প্রাবল্য ছিল কিনা, তাহলে দুই ভাবে করাবো আর কি। যদি থাকে তাহলে একভাবে, একজন বলে ইয়েস একজন বলে নো, কারটা ধরবো? এই ঠিকঠাক বলো। ছিল না? আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ বলছে ছিল না, তাহলে ছিল না ধরে নিলাম, যাও বিশ্বাস করলাম, তাহলে সমস্যা নাই, একদম বেসিক থেকে করাচ্ছি। হ্যাঁ, নাহলে আমি একটু দ্রুত যাইতাম আর কি, কারণ 9 10 এ পড়া থাকলে খুব বোরিং লাগতো জিনিসটা তোমাদের, কারণ সোজা জিনিস 9 10 এর বাচ্চারা যদি সিলেবাসে থাকে তাহলে পারে আর কি। আচ্ছা, তাহলে একদম বেসিক থেকে আসি। পি বিন্দুতে যে প্রাবল্যটা আমরা পাবো, হ্যাঁ শর্ট সিলেবাসে ছিল না বুঝছি। পি বিন্দুতে আমরা যে প্রাবল্যটা পাবো, এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, মনে মনে চিন্তা করতে হবে এখানে হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে। মনে মনে চিন্তা করতে হবে এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে। মনে মনে চিন্তা করে ফেললাম। তাহলে আমাদের এক এক করে দেখতে হবে প্রাবল্যটা কিরকম। তাহলে m1 ভরের বস্তুর জন্য খেয়াল করবা, প্রথমত এটা দেখি। m1 ভরের বস্তুর জন্য আমি এখানে একটা প্রাবল্য পাবো, এখানে একটা প্রাবল্য পাবো। সো m1 ভরের বস্তুর জন্য 1 কেজি ভরের বস্তুকে m1 ভরের বস্তু অবশ্যই এই রেখা বরাবর আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ হচ্ছে এই রেখা বরাবর, ঠিক আছে। এবং এটাকে আমি E1 ধরলাম, E1 ধরে ফেললাম। হ্যাঁ, তাহলে E1 ইকুয়াল টু ভ্যালু নিচ্ছে gm/r²। তাহলে gm কোনটা খেয়াল করো, ঠিকঠাক লিখতে হবে তো। ই মানে ই এর এটা হচ্ছে সূত্রটা উপরে মনে মনে রাখে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মেইন সূত্র, এটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে জি, এম এর বদলে ছোট হাতের m1 আর দূরত্বের বদলে এ, দেখো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে a²। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে E1 গেল হচ্ছে এটা, ঠিক আছে, gm1/a²। আবার m2 ভরের বস্তুর জন্য, m2 ভরের বস্তু কি করবে, এই 1 কেজি ভরের বস্তুকে, যেটা তুমি মনে মনে চিন্তা করছো, সেটাকে অবশ্যই আকর্ষণ করবে। তাহলে এটাকে ধরলাম যে E2 বলে, মানে বেসিক্যালি হচ্ছে E2 ক্ষেত্রে আকর্ষণ করছে, ঠিক আছে, E2 প্রাবল্যে আকর্ষণ করছে। তাহলে E2 ইকুয়াল টু হচ্ছে gm2 /a², সেম টু সেম এ। তাহলে খেয়াল করে দেখো আমার এখানে টোটাল প্রাবল্য কয়টা, টোটাল প্রাবল্য কিন্তু দুইটা, টোটাল প্রাবল্য দুইটা, তাই না, দুইটা প্রাবল্য হয়ে গেছে, আর তো কিছু নাই। এখন প্রাবল্য কি রাশি ভাইয়া, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য কি ভেক্টর রাশি না? তাহলে আমাদের কি এখানে জাস্ট ভেক্টর যোগ মানে নরমাল যোগ করলে হবে? নরমাল যোগ করলে হবে না, আমাদের এই দুইটা লব্ধি বের করতে হবে, মানে আমাকে এইটা এবং এইটার লব্ধি বের করে দেখাইতে হবে, সেটা হবে টোটাল প্রাবল্য। এখন লব্ধি কেমনে বের করে, ভেক্টর চ্যাপ্টারের বেসিক কেমনে, সেটা হচ্ছে সুন্দর মতো আমরা সামান্তরিক আঁকাবো। এই যে সামান্তরিক আঁকালাম, সামান্তরিক আঁকানোর পরে সুন্দর মতো কি করব, লব্ধিটা দেখাবো আর কি এখানে, যে এখানে এইটা হচ্ছে লব্ধি। ক্লিয়ার? ক্লিয়ার?
এটা হচ্ছে লব্ধি বা এটা হচ্ছে লব্ধি প্রাবল্য। আচ্ছা, জিনিসগুলোকে সোজা করি ক্যালকুলেশনের জন্য আমরা একটা কাজ করি, আমরা m1 এর ভ্যালু ধরে নাও 10 কেজি, m2 এর ভ্যালু ধরে নাও 10 কেজি। এগুলা সমবাহু ত্রিভুজ দিলে যেটা করে যে ফর্মুলা সেম ধরে নেয় আর কি। হ্যাঁ, আর a এর ভ্যালু ধরে নাও হচ্ছে 1 মিটার, সহজ করার জন্য করলাম 1 মিটার ধরে নাও, মনে করে দেওয়া আছে এগুলা। তাহলে এগুলা ভ্যালুগুলো বসাও, g m1 10 কেজি আর a এর ভ্যালু হচ্ছে 1 মিটার স্কয়ার, তাহলে 10g, তাই না? আর এটা কত? এটা g ইন্টু m2 10 কেজি, a এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার বা 10g। তাহলে আমি যখন e এর ভ্যালুটা বের করব, সুতরাং e ইকুয়াল টু হচ্ছে ভেক্টরের লব্ধি e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস 2 e1 e2 কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই যে e1 আর e2 এর মধ্যবর্তী কোণ কত দেখে কে পারে? সোজা কিন্তু, কত বলো? e1 আর e2 একদম বাচ্চার কোশ্চেন। e1 আর e2 এর মধ্যবর্তী প্রশ্ন, সরি, কোণ কত? দ্রুত e1 আর e2 এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। e1 আর e2 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে বসাও ভ্যালুগুলা, e1 এর উপর স্কয়ার একবারে বসালাম, 10g এর উপর স্কয়ার করলে 100g স্কয়ার, e2 এর উপর স্কয়ার করলে 100g স্কয়ার, 2 ইনটু e1 10g e2 10g cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 2 আর হাফ কাটে, তাহলে যেটা থাকে 100g স্কয়ার 100g স্কয়ার 100g স্কয়ার বা 300g স্কয়ার বা g রুট 300, এককটা কি? নিউটন পার কেজি। জি এর ভ্যালু বসাইতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? জি এর ভ্যালু বসাই দিলে চলে আসবে ভ্যালু একটা। এখন এখানে খেয়াল করে দেখো, আমাকে কিন্তু বলেছে কি নির্ণয় করতে বলেছে। সব সময় মনে রাখবে এই জিনিসটা, এটা বারবার প্রতিটা চ্যাপ্টারে আমি বলি, নির্ণয় করা মানে হচ্ছে যে কোনো একটা ভেক্টর নির্ণয় করা মানে হচ্ছে মানের সাথে ডাইরেকশনটাও বের করতে হবে। তুমি মান বের করেছো, এখানে ডাইরেকশনটা বের করিনি, ডাইরেকশনটা বের করতে হবে। সো আমি চিন্তা করি, আমি ধরি যে এই যে ডাইরেকশনটা সেটা এই E2 এর সাথে থেটা ডিগ্রি কোণে, E2 এর সাথে থেটা ডিগ্রি কোণে, তাহলে আমি দেখতে পারবো হচ্ছে ট্যানজেন্ট অফ থেটা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? E2 অ্যাঙ্গেলের সাথে, তাহলে E2 নিচে থাকবে, তাহলে E1 sin 60 ডিভাইড বাই E2 প্লাস E1 cos 60। ভেক্টরের লব্ধি না পারলে কিন্তু হবে না ফিজিক্সে, ভেক্টরের লব্ধি পারতেই হবে। তাহলে তুমি এটা ক্যালকুলেট করে দেখবা থেটার ভ্যালু আসে হচ্ছে 30 ডিগ্রি। আমি এত কনফিডেন্টলি কেমনে বললাম? মুখস্থ করছি? অ্যান্সার ইজ না, মুখস্থ করা লাগে না এটা করতে। খেয়াল করো, দুইটা ভেক্টর ভ্যালু কিন্তু সেম, এটাও 10g এটাও 10g। দুইটা ভেক্টর যখন একই ভ্যালুতে থাকে তাহলে তাদের লব্ধি তাদের কোণের সমদ্বিখণ্ডক দিয়ে যায়। তাদের কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি, তাহলে তার সমদ্বিখণ্ডক হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণে যাবে কার সাথে? এখানে হচ্ছে E2 এর সাথে। ঠিক আছে? তাহলে এভাবে আমার পুরো প্রাবল্য বের হয়ে গেল। আমরা যে কোনো একটা সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বিন্দুতে চাইলে এখন থেকে প্রাবল্য বের করতে পারি। ক্লিয়ার এটা? এই ক্লিয়ার? এটা তো গেল সোজা। এরপরে আমরা সমবাহু ত্রিভুজের আরো কয়েকটা প্রপার্টিজ একটু পড়ে নিতে হবে, কারণ এই চ্যাপ্টারে সমবাহু ত্রিভুজ লাগে আর কি। তাহলে লেখো, এইভাবে লেখো, সমবাহু ত্রিভুজের প্রপার্টিজ। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের তো একটা প্রপার্টিজ আমরা জানি, কি জানি? যে সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু সমান। আরেকটা প্রপার্টিজও জানি, ফ্রি কি সেটা? সেটা হচ্ছে তোমার কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি, তাই না? আমরা দুইটা প্রপার্টিজ অলরেডি জানি।
দুইটা প্রপার্টিজ অলরেডি আমরা জানি। তাহলে এখন আর কি কি প্রপার্টিজ লাগবে, সেটা হচ্ছে আমরা এটার একদম মধ্যমা দ্বয়ের ছেদবিন্দু নিয়ে একটা কাজ করব। মধ্যমা দ্বয়ের ছেদবিন্দু। সো এই হচ্ছে একটা মধ্যমা, এই হচ্ছে আরেকটা মধ্যমা, এবং এই হচ্ছে আরেকটা মধ্যমা, এবং তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেই যাবে। আচ্ছা, এটা ডিলিট করি, এটা হয়নি। শুরু করে এটা হয়ে এই পর্যন্ত যাবে, এবং তারা অবশ্যই একটা বিন্দুতে, ধরো ও বিন্দুতে ছেদ করে যাচ্ছে। তাহলে এ বি সি। সমবাহু ত্রিভুজের জন্য ও বিন্দু যেটা, সেটা হচ্ছে মধ্যমা দ্বয়ের ছেদ বিন্দু বলা যায়। মধ্যমা ত্রয়ের আর কি, মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু। এটা হচ্ছে সেটার ভর কেন্দ্র। সেটাই কিন্তু ভর কেন্দ্র। সেটাই ভর কেন্দ্র। সো মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দুটাই হচ্ছে ভর কেন্দ্র এই সমবাহু ত্রিভুজের জন্য পাওয়া যায় যেটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের টার্গেটটা হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে দূরত্ব বের করব। যে কোনো একটা বিন্দু থেকে আমাদের টার্গেট হচ্ছে এই দূরত্বটা বের করব। মানে এ ও ইকুয়াল টু হোয়াট, এ ও বলতে পারো, বা বি ও বলতে পারো, বা সি ও বলতে পারো। এটা হচ্ছে কোয়েশ্চেন আর কি আমাদের। কেন বের করবো? কারণ আমাদের পরের ম্যাথগুলোতে এটা লাগবে, এই কারণে বের করে রাখতেছি। হ্যাঁ, আমাদের লাগবে আর কি। প্রতি ম্যাথে বারবার বের করার চেয়ে একবার পড়ে নেওয়া ভালো, তাহলে পরের ম্যাথগুলোতে ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমার লাগবে কোন দূরত্ব? আমার লাগবে হচ্ছে এইটুকু দূরত্ব, তাই না? আচ্ছা, এবার এক কাজ করি, এই বিন্দুটাকে ডি ধরলাম। তাহলে এবার আমি এ ডি বি একটু আলাদা করে আঁকাই। এ বি ডি আলাদা করে, এবং এটা বুঝতে খুব একটা প্যারা লাগে না যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, আবার এটা কি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা অবশ্যই এ, একই বাহু তো। আর এটা কি, এটা পুরাটা এ, আবার এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে এই যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমি বলতে পারি বিডি দৈর্ঘ্যটা বিসি দৈর্ঘ্যের অর্ধেক, বিডি দৈর্ঘ্যটা বিসি দৈর্ঘ্যের অর্ধেক। মানে এটা পুরাটা যদি এ হয় তাহলে এটা হবে a/2। ঠিক আছে? তাহলে আপাতত আমরা যেটা বের করব সেটা হচ্ছে এডি ইকুয়াল টু হোয়াট। আমরা পুরাটা বের করি, এডি ইকুয়াল টু হোয়াট। তাহলে এডি তাহলে কত হবে? তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এবির উপর স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, বিডির উপর স্কয়ার মানে হচ্ছে a/2 হোল স্কয়ার, আর এডির উপর স্কয়ার মানে হচ্ছে আমরা বের করব। তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 একবারে করলাম ইকুয়াল টু এডি স্কয়ার, বা 3a স্কয়ার বাই 4 এডি স্কয়ার, বা এডি ইকুয়াল টু হচ্ছে √3/2 এ। ঠিক আছে? এটা আমরা যে কোনো একটা মধ্যমার দৈর্ঘ্য বের করে ফেলেছি, এডি। এটা আমাদের একটু লাগতো কেন? যে এটা বের করার জন্য আর কি। আচ্ছা, এখন আমাদের মানে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়াল উদ্দেশ্যটা তো এ ও বের করা, এটা বের করা বেসিক্যালি। এখন এ ও, এই পয়েন্টটা থাকবে হচ্ছে এইরকম একটা কোন একটা জায়গায় ও। হ্যাঁ, বা তুমি যদি একটু এক পাশেও আঁকাও, এই রেখাটা, এটা হচ্ছে এ, অন্য কালি দিই, এ, এটা হচ্ছে ও, এবং এটা হচ্ছে ডি। এখন এটা তোমাদের উপপাদ্য পড়ার কথা। একটা উপপাদ্য ছিল হচ্ছে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা মধ্যমাকে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, আবার বলি সমবাহু ত্রিভুজের যে কোনো একটা মধ্যমাকে, এই যে মধ্যমা, এই মধ্যমাকে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু 2:3 অনুপাতে ভাগ করে।
2:3 অনুপাতে ভাগ করে, মানে এটা 2, হ্যাঁ সরি 2:1 অনুপাতে ভাগ করে, সরি 2:1 অনুপাতে ভাগ করে, কিন্তু ওভারঅল এখান থেকে তাহলে লেখা যায় হচ্ছে এ ও যেটা সেটা হচ্ছে পুরোটা যদি 3 ভাগ হয় তাহলে এটার 2 ভাগ, পুরোটা 3 ভাগের হলে এটা হচ্ছে এটার 2 ভাগ, তাহলে 2/3 অফ এডি। আর 2/3 অফ এডি মানে কোনটা? এডি মানে কেবলই পাইছে, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য অনুসারে 3/2 ইন্টু এ। তাহলে 2 কাটাকাটি যায়, √3 একটা কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে a/√3। বা আমরা বলতে পারি এ ও মানে হচ্ছে এতটুকু দূরত্ব, বা বি ও বা সিও, দেখো একই দূরত্ব, কিন্তু বিও যা এও যা সিও তা একই দূরত্বই। তাহলে আমরা বলতে পারি এ ও বি ও সিও সবকিছু একই দূরত্ব, সেটা কত? a/√3। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এখন থেকে যদি সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয়ের কিছু একটা বের করতে দেয়, তাহলে মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুটা হবে হচ্ছে, যদি পুরাটা দৈর্ঘ্য হয় এ, তাহলে মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুর দূরত্ব হবে যে কোনো একটা শীর্ষ থেকে a/√3। এটা আমরা সরাসরি অ্যাপ্লাই করলেই কাহিনী হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা অ্যাপ্লাই করে এখন একটা ম্যাথ করব, সমস্যা নাই। তো চলো শুরু করি, করব, চলো শুরু করা যাক, স্টার্ট। তাহলে এবার আমরা সমবাহু ত্রিভুজ আরেকটা আঁকাবো, এবং আমরা 3টা কর্নারে m ভরের বস্তু রাখবো। ওকে, 3টা কর্নারে m ভরের বস্তু রাখলাম, ডান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যমাগুলো আঁকায় ফেলবো। এই যে মধ্যমাত্রয়ের ছেদ বিন্দু ধরো যে ও বিন্দু, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে লিখে দেই বাহুর দৈর্ঘ্য এ হলে মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। বা এরকম ভাবে বলতে পারতো, মধ্যমাত্রয়ের ছেদবিন্দু মানে কিন্তু ভরকেন্দ্র। হ্যাঁ, সো বেসিক্যালি তোমাকে এটাও বলতে পারতো ভরকেন্দ্রের প্রাবল্য নির্ণয় করো। একই কোয়েশ্চেন। সো প্রাবল্য বের করার জন্য আমার কি দরকার? প্রাবল্য বের করার জন্য ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, দ্যাটস ইট। মনে মনে এটা চিন্তা করে ফেলবো, তারপরে সোজা হয়ে যাবে। তারপর আমাকে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে প্রত্যেকটা ভর তার উপরে কি পরিমাণে ফোর্স দিচ্ছে সেটা। সো এই যে m ভর, এটা আমি ধরলাম যে এটার উপরে E1 পরিমাণে প্রাবল্য দিচ্ছে। সো এটা গেল E1, m ভরের বস্তু E1 প্রাবল্য দিচ্ছে। এই m ভরের বস্তু আমি ধরলাম যে E2 পরিমাণের প্রাবল্য দিচ্ছে, এবং এই m ভরের বস্তু আমি ধরলাম যে E3 পরিমাণের প্রাবল্য দিচ্ছে। ঠিক আছে, সো E1 E2 E3 তিনটাই কি ভেক্টর। ওকে, এখন E1 E2 আর E3 এটার দূরত্ব যদি আমি বের করতে চাই, বা সরি প্রাবল্যগুলো বের করতে চাই, E1 মানে হচ্ছে E এর অ্যাকচুয়াল সমীকরণ কি? GM বাই দূরত্বের উপর স্কয়ার। এটাকে তো অ্যাপ্লাই করব। তাহলে E1 G ইন্টু ছোট হাতের m ডিভাইড বাই দূরত্বের উপর স্কয়ার। কতটুকু দূরত্ব? দূরত্ব হচ্ছে এতটুকু, ভরকেন্দ্র বা মধ্যমাদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষের দূরত্ব। এবং এই দূরত্ব কত ছিল? এই বাহুর দৈর্ঘ্য কত? এ যদি হয়, কেবলই দেখলাম
বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে a/√3। অ্যাপ্লাই করো সরাসরি, সমস্যা নাই। তাহলে a/√3 তার উপরে কি স্কয়ার, তাহলে কি আসে gm/a²/3 বা 3gm/a²। এটা গেল E1। হ্যাঁ সরাসরি অ্যাপ্লাই করা যাবে তো। E1 গেল, তাহলে E2 কোনটা? E2 হচ্ছে এটার কারণে gm/r², এবং সেম টু সেম আর এর ভ্যালু তো a/√3 হবে, সেম সবার জন্য সেম, a/√3 স্কয়ার 3gm/a², এবং E3 যেটা gm/a/√3 স্কয়ার। এই জি ছোট হাতের এম হবে তাই না, বড় হাতের এম কেন লিখছি? সবগুলাই সেম টু সেম, E1 E2 E3 সবই সেম, কারণ সবকিছু সেম টু সেম এখানে। তাহলে এখন আমার কার কার লব্ধি বের করতে হবে? আমার E1 E2 এবং E3 এর লব্ধি বের করতে হবে। তাহলে E1 এটা, E2 এটা, এবং E3 এটা, ঠিক আছে? এটা আমার লব্ধি বের করতে হবে। এবং এখানে মজার জিনিস কি? মজার জিনিস হচ্ছে তারা প্রত্যেকে কি সেম টু সেম, তারা প্রত্যেকে সেম টু সেম। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কত দেখো তো, প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত দেখো, যে কোনো একটা অ্যানালিসিস করি। এই যে এই ত্রিভুজটা খেয়াল করো, দাঁড়াও এখানে যাই, হ্যাঁ এই ত্রিভুজটা খেয়াল করো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা একটা সমকোণী ত্রিভুজ তাই তো 90, আর এইটা কিন্তু 30, এই পুরা 60 এর অর্ধেক কিন্তু এটা 30 তাই না? তাহলে খেয়াল করো এটা 30, এটা 90, 120 নিয়ে নিছে। তাহলে এই ত্রিভুজে 180 থেকে 30 আর 90 বাদ দাও, তাহলে এতটুকু কত 60, তাহলে এতটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এতটুকু কত, এতটুকু কিন্তু সেম টু সেম 60। তার মানে যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 120। এবং এখানেও তুমি তাই পাবা, 120 পাবা, এখানেও তুমি 120ই পাবা। এখন ছোটবেলায় আরেকটা জিনিস শিখছিলাম ভেক্টর পড়ার সময়, সেটা হচ্ছে তিনটা ভেক্টর, বলি তিনটা ভেক্টর যদি সমান সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হয় 120, তাহলে তাদের লব্ধি হয় 0। বা উল্টা পড়ছিলাম হচ্ছে কোশ্চেনই ভাবে পড়ছিলাম, তিনটা ভেক্টর সমান ভেক্টরের লব্ধি 0 হওয়ার জন্য তাদের মধ্যবর্তী কোণ কত করে হইতে হবে এটা পড়ছিলাম। এবং এটা কত হবে 360/3, 360/3, তিনটা ভেক্টর বললে 360/3, চারটা ভেক্টর বললে 360/4, এরকম পড়ছিলাম। সো একই জিনিস, আমরা উল্টাটা পাইছি আর কি, আমরা পাইছি 120 ডিগ্রি কোণে তিনটা ভেক্টর আছে। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে ই নেট, যেটা লব্ধি প্রাবল্য, এটা তো বের করতে হবে। E1 প্লাস E2 প্লাস E3 এর ভেক্টর যোগ, সবগুলোর উপরে ভেক্টর আছে, এবং এটার লব্ধি কত হবে 0 হবে। সো অ্যান্সার ইজ কত 0। তাহলে খেয়াল করো নির্ণয় করো বলেছে, মানের সাথে ডাইরেকশনও লাগবে, কিন্তু 0 ভেক্টরের তো কোনো ডাইরেকশন হয় না, 0 ভেক্টর তো 0 ভেক্টরই। সো অ্যান্সার ইজ 0। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি এটা এমসিকিউতে আসে, এবং এটা এমসিকিউতে আসার প্রবাবিলিটি বেশি, এমসিকিউতে আসলে তুমি স্ট্রেইট এটা বলতে পারবা, স্ট্রেইট অ্যান্সার হচ্ছে 0, স্ট্রেইট, কোনো রকম প্যারা নেওয়া লাগবে না। কারণ এটা তোমার খেয়াল থাকবে আর কি, যে এখানে সমান পাবো, এখানে সমান পাবো, 120-এ পাবো 0। কিন্তু রিটার্নে আসলে দেখাই দিতে হবে, এবং এটার সাথে লেজর জুড়ে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা সামনে পড়বো, এখন টপিকটা পড়ি নাই। সো তখন আমরা আবার এটাতে আসবো, ঠিক আছে? ওই লেজুরটা আবার এর চেয়ে সোজা, লেজুরে হচ্ছে ভেক্টর নাই আর কি, লেজুরটা স্কেলার, পরে দেখবো আর কি, ঠিক আছে? আপাতত এই পার্টটা, প্রাবল্যের পার্টটা আমরা দেখে রাখলাম। ক্লিয়ার এ পর্যন্ত? বলো কারো কোনো সমস্যা কিনা, কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা একটা চলো বর্গ প্র্যাকটিস করি এবার। বর্গ,
এই হচ্ছে একটা বর্গ, হ্যাঁ, বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। এবং আমরা কর্ণগুলো আঁকায় ফেলে সুবিধা হবে। তাহলে আমাদের দুই রকমের প্রশ্ন থাকবে, আমি দুইটা কপি রাখলাম এর জন্য, হ্যাঁ, দুইটা কপি রাখলাম। এক নাম্বার যে প্রশ্ন, এক নাম্বার প্রশ্নে আমি জিজ্ঞেস করব হচ্ছে, ধরো তিনটা পয়েন্টে তিনটা ভর আছে, এম এম এবং এম। প্রশ্নটা হচ্ছে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তোলো, এটা কঠিন কিছু না, সহজ। পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, লেখো। ঠিক আছে, ওকে। তাহলে পি বিন্দুতে তুমি যদি প্রাবল্য বের করতে চাও, কি করতে হবে, তোমার হচ্ছে এই জায়গাতে মনে মনে 1 কেজি ভরের একটা বস্তু চিন্তা করতে হবে। তারপর তুমি বের করবা কি প্রত্যেকের জন্য কি রকম ফোর্স হচ্ছে সেটা। সো এক এক করে যাই। ধরো যে এই বস্তুটা হচ্ছে E1 প্রাবল্যে টানতেছে। E1, ধরো এই বস্তুটা এই রেখা বরাবর, সরলরেখা বরাবরই তো টানবে, সরলরেখা বরাবর E2 প্রাবল্যে টানতেছে। এবং এই বস্তুটা এই বরাবর E3 প্রাবল্যে টানতেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে E1 E2 E3 বের করা। E1 এর ভ্যালু আর কি, সূত্র কি, GM বাই দূরত্বের উপর স্কয়ার। তাহলে G ইনটু, এখানে M কোনটা, M ছোট হাতের M, ডিভাইড বাই দূরত্বের উপর স্কয়ার। দূরত্ব কোনটা, দূরত্ব হচ্ছে কি বলছি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে এইটুকু হচ্ছে A এর সমান, A স্কয়ার। ঠিক আছে। E2 যেটা, E2 এটা হচ্ছে এটা এই বরাবর কত, GM বাই দূরত্বের উপর স্কয়ার। M বলতে ছোট হাতের M, কিন্তু এই দূরত্বটা কি আমরা জানি, এই দূরত্বটা আমরা এখনো জানি না, এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য তুমি এই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করো। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করলে এটা A, এটা A, তাহলে অতিভুজটা লাগবে আর কি। তাহলে দূরত্ব হচ্ছে √A স্কয়ার প্লাস A স্কয়ার বা √2A স্কয়ার বা A√2, A√2। ঠিক আছে, তাহলে A√2 তার উপরে স্কয়ার বা GM বাই A স্কয়ার বাই, তাহলে 2A স্কয়ার চলে আসে আর কি নিচে। ঠিক আছে, তাহলে E2 গেল, E3 GM বাই দূরত্ব কত, A স্কয়ার। তাহলে E1 E2 E3 সবই বের হলো। এখন কি করতে হবে, এখন এই তিনটার লব্ধি বের করে দিতে হবে, এই তিনটার লব্ধি। এখন এই তিনটার লব্ধি বের করার সবচেয়ে সহজ প্রসেস কি বলি, যারা ভেক্টর পড়ছে ভালো মতো তাদের কাছে এগুলা খুব সোজা। এখন তুমি দেখতেছো যেটা E1 আর E3 দুইটা কিন্তু সেম টু সেম, তো সেম টু সেম যদি হয় তাহলে তাদের লব্ধি E1 আর E3 এর যে লব্ধিটা
এটাকে ধরো ই ড্যাশ, ধরো যে এটাকে ই ড্যাশ ধরো, এটা হবে এই বরাবর, সহজ কথা, এই বরাবর হবে। তাহলে আমরা লব্ধি বের করছি কার কার, আমরা লব্ধি বের করছি আলটিমেটলি বের করছি এদের E1 প্লাস E2 প্লাস E3 এর তার মধ্যে E1 আর E3 একই জিনিস, সো আমরা তাদেরকে নিয়ে বানাচ্ছি ই ড্যাশ, আর থাকতেছে E2। ই ড্যাশ যেটা ই ড্যাশ, এটার ভ্যালু কি কি হবে, এটা কার কার লব্ধি, ই ড্যাশটা হচ্ছে E1 আর E3 এর লব্ধি, তাহলে ভ্যালু হবে GM বাই এ স্কয়ার স্কয়ার প্লাস GM বাই এ স্কয়ার স্কয়ার। দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের লব্ধির সূত্র কিন্তু এটা 2 এ তোমার হচ্ছে আর ইন্টু 2 দিয়ে যদি গুণ দাও cos 90 চলে আসবে, দ্যাটস ওইটুকু হয়ে যায় 0, এটা থাকে। তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে 2 ইন্টু এটা, তাহলে √2 GM বাই এ স্কয়ার এটা আসে, তাই না? তাহলে ই ড্যাশ যেটা, ই ড্যাশের ভ্যালু আসে হচ্ছে এটা। এখন খেয়াল করে দেখো ই ড্যাশ তো বের হয়ে গেল, তার মানে আমরা কি করছি, আমরা বেসিক্যালি এই দুইটা লব্ধি বের করে ফেলছি, এই দুইটা লব্ধি বের করা শেষ। কে বাকি আছে, E2 বাকি আছে। E2টা আবার কোন দিকে, E2টা আবার একই দিকে, এটা যেদিকে এটা একই দিকে, একই দিকে, তার মানে আমার এখন E2টা যোগ দিলেই হয়ে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে E2, ই ড্যাশের সাথে E2 যোগ দাও, তাহলে ই নেট যেটা, এটার ভ্যালুটা হবে হচ্ছে ই ড্যাশের ভ্যালু প্লাস E2 এর ভ্যালু। তাহলে এটা কত হয়, এটা প্লাস এটা E2 এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে √2 ইন্টু GM বাই এ স্কয়ার প্লাস GM বাই 2a স্কয়ার, বা তোমার কাছে যেটা আসে সেটা হচ্ছে GM বাই এ স্কয়ার, কমন নাও 2 প্লাস √2, সরি 1/2 প্লাস √2, এটার আসে √2 গুণ আর ওটার আসে 1/2, ঠিক আছে? তাহলে এটা গেল টোটাল প্রাবল্য, ঠিক আছে? তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে টোটাল লব্ধি, তাহলে বের হয়ে গেল, মানে আমরা প্রথমত এই দুইটা মিলে এটা বানাইছি, তারপরে এটার সাথে বাদ বাকিটা যোগ দিয়ে দিছি। আর এটা ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন হবে কর্ণ বরাবর, কর্ণ বরাবর। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা এটাতে, কারো কোনো প্রবলেম? তাহলে পি বিন্দুতে আমরা প্রাবল্য ইজিলি বের করতে পারতেছি। এটা গেল। তাহলে এবার আমরা বর্গের আরেকটা করব। এখানে লেখা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। ওকে, চলো। ও বিন্দুতে প্রাবল্য, ও বিন্দুতে প্রাবল্য মানে হচ্ছে তোমার এখানে এম, এখানে এম, এখানে এম, এখানে এম আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এ দেওয়া। তাহলে এতটুকু দূরত্ব যেটা, এতটুকু দূরত্ব খেয়াল করো, একটা কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ কেবলই করেছিল একটা কর্ণর দৈর্ঘ্য হচ্ছে √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এ স্কয়ার প্লাস এ স্কয়ার, বা √2a। তাহলে এই এতটুকু কিন্তু এই কর্ণের অর্ধেক, বা √2a/2 বা a/√2।
জ্যামিতি, এই ম্যাথগুলো পুরাই জ্যামিতি আর কি। তাহলে a/√2 হচ্ছে এতটুকু দৈর্ঘ্য। তাহলে ও বিন্দুতে প্রাবল্য বের করার জন্য তোমার লাগবে হচ্ছে 4টা পয়েন্ট, মানে 4টা পয়েন্ট থেকে কি লাগবে, আগের গুলার মতোই আর কি, এবার তাড়াতাড়ি করতেছি আর কি। 4টা পয়েন্ট থেকে তোমার প্রাবল্য লাগবে। তাহলে 4টা পয়েন্ট থেকে তুমি হচ্ছে প্রাবল্য পাবা হচ্ছে এমন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টা। কিন্তু 4টাই হবে কি সমান সমান, কেন? কারণ প্রত্যেকের ভর সমান এবং প্রত্যেকের এই যে দূরত্ব এটাও কি সমান সমান। তাহলে একটা, যে কোনো একটা সমান বের করো, gm বাই দূরত্বের উপরে স্কয়ার। দূরত্ব কত? a/√2। 2gm বাই a স্কয়ার। ডান। তাহলে প্রত্যেকেই E1 বলো, E2 বলো, E3 বলো, E4 বলো, প্রত্যেকেই সেম টু সেম দূরত্ব মানে প্রাবল্য দিচ্ছে। তার মানে কি আলটিমেটলি তুমি যদি জাস্ট এখানে একটু আঁকাই ফেলো, প্রত্যেকে কি করছে? পরস্পরকে নষ্ট করে দিচ্ছে। মানে E1 E3 কে প্রশমিত করে দিচ্ছে সমান সমান বিপরীত দিকে 0, E2 E4 কে প্রশমিত করে দিচ্ছে। বা অন্য কথায় 4টা আছে ভেক্টর, 4টা ভেক্টর আছে, তারা সমান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি কত হবে? 0 হবে। সুতরাং আমরা বলতে পারি E net E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 0। ডান। দেখো 0 হয়ে গেছে, সমস্যা আছে কিনা কারো? মানে বেসিক্যালি তোমার ত্রিভুজ বলুক অথবা চতুর্ভুজ বলুক, যদি সেটা সমবাহু হয়, ত্রিভুজ চতুর্ভুজ সমবাহু মানে হচ্ছে বর্গ যদি হয় এবং তাদের প্রত্যেক জায়গাতে প্রত্যেক শীর্ষবিন্দুতে যদি একই ভর থাকে, তাহলে মধ্যমার ছেদবিন্দু বলো বা ভরকেন্দ্র বলো বা কর্ণদ্বয় ছেদবিন্দু বা ভরকেন্দ্র বলো, প্রাবল্য হয়ে যাবে 0। ঠিক আছে? ক্লিয়ার এটা? যদি ক্লিয়ার থাকে তাহলে চলো আমরা একটু বড় বড় ম্যাথের দিকে যাব এখন আস্তে আস্তে। তার আগে এইটুক টপিকের নাম ছিল মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 3D তে। 3D তে আলাদা মান নিয়ে করো, সমস্যা নাই, করো। তোমার 4টা আসবে, ভেক্টর আসবে, লব্ধি বের করবা। তুমি একাধিক ভেক্টর লব্ধি তো বের করতে পারো, এমন তো না যে পারো না। টাইম লাগবে, করবা। টাইম লাগবে, নিজে নিজেই করতে পারবা, এটা আমার দরকার হবে না তো। অ্যাঙ্গেল 60 ডিগ্রি কেন হবে? ঠিক, অ্যাঙ্গেল 60 ডিগ্রি কেন হবে? 4টা ভেক্টর ছিল, দেখাইতে যাচ্ছে 90 ডিগ্রি। ওকে, মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য 3D তে। 3D মানে হচ্ছে 3টা মাত্রা থাকে, যেটা আমরা ভেক্টরে পড়ছি। মনে আছে? ভেক্টরে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা এভাবে পড়ছি, xi হ্যাট প্লাস yj হ্যাট প্লাস zk হ্যাট। ভেক্টরে ছিল সেম জিনিস। এখন তুমি হচ্ছে আঁকাও। ধরো যে তুমি এইভাবে না, দাঁড়া, এইভাবে আঁকাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, সরি সরি, এইভাবে আঁকাও, সুবিধা হবে। 3টা অক্ষ আঁকাই। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা কি করতে চাই? আমরা যে কোনো একটা বিন্দুতে, ধরো যে এই পি বিন্দুতে প্রাবল্য বের করব। পি বিন্দুতে প্রাবল্য বের করব। সো এই একটা বিন্দুতে বা প্রাবল্যটা লিখবো আর কি, প্রকাশ করব। এই একটা বিন্দুতে ধরো যে প্রাবল্যটা হচ্ছে এরকম, প্রাবল্যটা ধরো যে এরকম। হ্যাঁ, এখন এটাকে কিভাবে লেখা যায়? এটা হচ্ছে ভেক্টর।
সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে 3টা অক্ষে ভাগ করে দিতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে? সো আমি এক্স অক্ষ বরাবর পেলাম ধরো এরকম, ওয়াই অক্ষ বরাবর পেলাম ধরো এইরকম কিছু, আর জেড অক্ষ বরাবর পেলাম ধরো এরকম কিছু। বা বেসিক্যালি এটা হচ্ছে ই ভেক্টর, এটাকে আমি এক্স অক্ষ বরাবর ভাগ করলাম, ওয়াই অক্ষ বরাবর ভাগ করলাম, এটা ওয়াই অক্ষ, এবং জেড অক্ষ বরাবর ভাগ করলাম। মানে ই ভেক্টর যেটা অবস্থান ভেক্টরের মতো আমি লিখতে পারি, ই ভেক্টরের এক্স অক্ষের উপাংশ আই হ্যাট, ওয়াই অক্ষের উপাংশ জে হ্যাট, জেড অক্ষের উপাংশ কে হ্যাট। এটাই হচ্ছে যে কোনো একটা প্রাবল্যের 3D ভেক্টরের রূপান্তর বা প্রকাশ। ঠিক আছে? উদাহরণ বলি। ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা জায়গায়, যেহেতু এটা একটা ভেক্টর, সো ভেক্টর আকারে বলতে হতে পারে 2i - 3j + 5k। ঠিক আছে? এই আকারে থাকতে পারে, প্রাবল্য যেহেতু। তাহলে একক হচ্ছে নিউটন পার কেজি। তোমাকে বলা হলো m = 10 কেজি ভরের বস্তুর উপর বলের মান নির্ণয় করো। এগুলা দিলে এমসিকিউ তে দেয়, বুঝছো? তোলো এটা একটু, এটা তোলো। 2i - 3j + 5k নিউটন পার কেজি, m = 10 কেজি ভরের বস্তুর উপরে বলের মান নির্ণয় করো। তাহলে এখানে কত হবে আমাদের? খেয়াল করে দেখো, বল যেটা, বল এবং ই এর মধ্যে সম্পর্ক কি ছিল মনে করে দেখো। সকালবেলা পড়েছে আজকে, সকালবেলা কি পড়েছো? সকালবেলায় পড়েছো হচ্ছে এটা, কই গেল তার আগে, এই যেটা f = m × e। সো তোমার এফ এর তুমি যদি ভেক্টর রূপটা পাইতে চাও, তাহলে ই এর ভেক্টর রূপের সাথে m গুণ দিয়ে দিতে হবে, তাহলেই হবে। তাহলে f = হচ্ছে m × e। m মানে কত কেজি? 10 কেজি। এটা সলভ, হ্যাঁ, 10 কেজি। আর এটা হচ্ছে 2i - 3j + 5k। তাহলে কত আসে? 20i হ্যাট - 50j, ও সরি 3j, তাই না, -30j + 50k। এটা হচ্ছে নিউটনে, কিন্তু এটাই অ্যান্সার না, আমাকে বলেছে বলের মান নির্ণয় করো, মান নির্ণয় করতে বলেছে। সুতরাং ভ্যালু যেটা, এটা হবে √20² - 30² + 50 উপরে স্কয়ার। করে দেখো কত? 61.64। দেখা যাক। হ্যাঁ, 61.64 নিউটন। এই হচ্ছে অ্যান্সার। সেইভাবে আসতে পারে আর কি, প্রাবল্যে এইভাবে দিয়ে ম্যাথ দিতে পারে, আর কিছুই না, সোজা জিনিস। ভেক্টর পারলে খুবই সোজা এগুলো। দেখো কারো কোনো মাথায় গ্যাঞ্জাম আছে কিনা বা ডাউট আছে কিনা এটা নিয়ে? ডাউট থাকলে বলতে পারো। ডাউট আশা করি নাই, সোজা। ওকে, চলো আমরা নেক্সটে যাই। টপিকের নাম লেখো শূন্য প্রাবল্য বিন্দু। ঠিক আছে,
শূন্য প্রাবল্য বিন্দু। তাহলে এবার আমরা একটা কাজ করব, এই কাজটা এর আগেও আমরা করছিলাম, সেটা হচ্ছে আমরা দুইটা জিনিসের কথা চিন্তা করব। ধরো যে এটা হচ্ছে আর্থ এবং এটা হচ্ছে বিশাল বড় আকারের সান। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এদের যে হচ্ছে কি বলে যে সংযোজক যে সরল রেখা, এই সরল রেখার উপরে এমন একটা বিন্দু নির্ণয় করব যেখানে প্রাবল্য হবে শূন্য, শূন্য প্রাবল্য বিন্দু। ঠিক আছে, এখন এই জায়গায় প্রাবল্য শূন্য মানে হচ্ছে আমার এমন ভাবে চিন্তা করতে হবে যে দুইটা প্রাবল্য পাওয়া যাবে, তো তাই না? কেন? কারণ এই আর্থ একটা প্রাবল্য দিবে, মানে পৃথিবী একটা প্রাবল্য দিবে, সূর্য আর একটা প্রাবল্য দিবে। মানে এখানে আমাকে প্রথম স্টেপ হচ্ছে 1 কেজির কথা চিন্তা করতে হবে, তারপরে ফোর্স বের করতে হয় বেসিক্যালি। তাহলে এই জায়গায় আর্থ তাকে যে প্রাবল্যটা দিবে এটাকে ই অফ আর্থ বললাম। ঠিক আছে, আকর্ষণ অবশ্যই। এবং সূর্য তাকে যে প্রাবল্যটা দিবে সেটাকে ই অফ এস বললাম, আকর্ষণ। এখন পি বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই এস হইতে হবে। মানে বাম দিকে যে প্রাবল্য ডান দিকে একই প্রাবল্য, তাছাড়া তো প্রাবল শূন্য হবে না। ঠিক আছে, ঠিক আছে, বাম দিকের প্রাবল্য ডান দিকের প্রাবল্য শূন্য হবে না, মানে তাছাড়া তো শূন্য হবে না। এখন শূন্য প্রাবল্যের জন্য কি করতে হবে? তাহলে সূত্র বসাও। এই জায়গার আর্থেরটা কত হবে? জি এম অফ আর্থ ডিভাইড বাই দূরত্ব স্কয়ার। আচ্ছা, দূরত্ব বলেই তো লিখি নেই। সো প্রথম কথা হচ্ছে আমরা এই দূরত্বটা ধরে নেই, আর কোন দূরত্বটা? ও সরি, দুইটার মধ্যবর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবী এবং সানের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নেই হচ্ছে আর। এবং পৃথিবী থেকে এই দূরত্বটা ধরে নেই হচ্ছে এক্স। তোমরা বুঝতে পারার কথা আমি কোন দিকে যাচ্ছি। এর আগেও এরকম একটা জিনিস করছি আমরা, শূন্য কি বলে যে বলবিন্দু আমরা বের করছিলাম, বা ভারসাম্য বিন্দু বের করছিলাম, এক্স দূরত্ব। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত হবে? আর মাইনাস এক্স। তাহলে আর্থ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এবং সান থেকে যে দূরত্বটা মানে এটা হচ্ছে আর মাইনাস এক্স। তাহলে এম অফ সান আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে এটা কাটাকাটি যায়, এম অফ আর্থ এক্স স্কোয়ার এম অফ সান ডিভাইড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তুমি এক কাজ করো, রুট করে দাও, এবং রুট করে তুমি যদি একবারে নিয়ে যাই আমি, যেহেতু এর আগে এরকম একটা জিনিস করছিলাম আমি, তাহলে রুট ওভার এটা এখানে এটা এখানে, তাহলে এম অফ সান ডিভাইড বাই এম অফ আর্থ। এবং তুমি বিশ্বাস করবা না, তুমি এরপরে যাও, স্টেপ সবই সেম, একদম চলেই আসছে সেম টু সেম জিনিসই চলে আসছে। এবং তুমি এক্স এর ভ্যালু পাবা হচ্ছে আর ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার এম এস বাই এম আর্থ। এই দেখো মনে পড়ছে কিনা জিনিসটা? মনে পড়ছে? এটা কি ছিল বেসিক্যালি? এই বিন্দুটাই ছিল শূন্য বলবিন্দু বা ভারসাম্য বিন্দু। হ্যাঁ, মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শূন্য প্রাবল্য বিন্দু ইকুয়াল টু ভারসাম্য বিন্দু। কেন কেন এটা হচ্ছে? ব্যাখ্যা কি? এফ ইকুয়াল টু এম ই। এফ শূন্য হলে ইও অবশ্যই শূন্য হবে, কারণ এম নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে আমাকে যদি প্রশ্নে বলে যে
ভারসাম্য বিন্দু কোথায়, একই প্রশ্ন। শূন্য প্রাবল্য বিন্দু কোথায়, একই প্রশ্ন। অ্যান্সারটা কি, অ্যান্সারটা আসবে হচ্ছে এটা। এবং এটা আমরা এমসিকিউতে করতে পারবো, আমি তোমাদের বলছিলাম এমসিকিউতে করতে পারবো। এবং এখানে অ্যান্সারে কি থাকে, যেটা থেকে দূরত্ব সেটা থাকে নিচে। আর্থ থেকে দূরত্ব, আর্থ হতে দূরত্ব, দ্যাটস ওয়াই আর্থেরটা নিচে সানেরটা উপরে, আর্থেরটা নিচে সানেরটা উপরে। ঠিক আছে, হয়ে গেল। তার মানে এটা নতুন করে পড়ার কিছু নাই, তোমাদের সামনে জাস্ট আমি ইন্ট্রোডিউসটা করে দিলাম বা দেখাই দিলাম যে ভাই দুটো একই জিনিস। ঠিক আছে, ব্যাখ্যা সহ দেখাই দিলাম দুটো একই জিনিস। সো তোমার এখানে নতুন করে পড়ার কিছু নাই এই প্রবলেমটার জন্য। সো এটা একটা প্রবলেম আমরা সলভ করে ফেলি। দুটি বস্তু যাদের ভর 10 কেজি এবং 100 কেজি পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থিত। দশ কেজি থেকে 1 মিটার দূরে 100 কেজি ভরের বস্তু। আচ্ছা, এখানে একটু বলে দেই, এইটুক পর্যন্ত আমরা পারবো, এইটুকু আমরা পারবো না, এখন পড়ি নাই। ঠিক আছে, এটুকু আমরা পারবো না, এখনো পড়ি নাই। আমরা নেক্সট ক্লাসে এটা পারবো, এইটুকু নেক্সট ক্লাসে পারবো, স্থিতিশক্তির মান। যাই হোক, তাহলে প্রথমটা থেকে, তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 1 মিটার। আমি ধরে নেই প্রথমটা থেকে এক্স দূরত্বে, প্রথমটা থেকে এক্স দূরত্বে কি হচ্ছে, প্রাবল্য হচ্ছে 0। তাহলে এই জায়গায় প্রাবল্য মানে হচ্ছে, আমি যদি চিত্র আঁকাই, এই পাশের E1 এবং এই পাশের E2 কি সমান সমান হতে হবে প্রাবল্য 0 হওয়ার জন্য, তাই না? E1 আর E2 সমান সমান হতে হবে। তো একটা যেহেতু এটা রিটেনে আসছে, সো রিটেনে করে দেখাইতে হবে, শর্টকাট করলে হবে না, করে দেখাইতে হবে। তাহলে E1 = E2। E1টা কার কারণে, E1টা হচ্ছে 10 কেজির কারণে। তাহলে m/ দূরত্ব স্কয়ার, দূরত্ব কত ধরেছ, 10 কেজি থেকে x স্কয়ার, x দূরত্ব, ডিভাইড বাই E2 কার কারণে, E2 হচ্ছে 100 কেজির কারণে, g * 100 ডিভাইড বাই দূরত্ব স্কয়ার। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে, খেয়াল করে দেখো, পুরোটা 1 মিটার, পুরোটা 1 মিটার, সেখান থেকে x বাদ, তাহলে এতটুকু হচ্ছে 1 - x মিটার। তাহলে 1 - x হোল স্কয়ার, সব ভ্যালু বসাই দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এখানে দেখো কত আসে, জি কাটাকাটি যায়, 10/x স্কয়ার 100/1 - x হোল স্কয়ার। রুট করো, 10/x চলে, √10/x আসে, আর 100 রুট করলে আসে হচ্ছে 10, আর নিচে আসে হচ্ছে 1 - x, বা তোমার কাছে আসে হচ্ছে আচ্ছা এখানে কাটাকাটি যাই, তাহলে 1 - x = হচ্ছে √10x, বা 1 = √10x + x, বা x এর ভ্যালু আসে হচ্ছে 1/1 + √10। এবং এটাই আসা উচিত ছিল। খেয়াল করে দেখো, তুমি যদি শর্টকাট ইউজ করতা, শর্টকাট ইউজ করলে কি আসতো, r/1 + √m2/m1। m1টা হচ্ছে সেখান থেকে মানে যেখান থেকে দূরত্ব সেটার m আর কি। তুমি এখানে 100 ছিল, এখানে ছিল, সরি 1000 ছিল, ও সরি 1000, সরি 1000, তো সরি 1000 খাইছে, 1000 সরি, তাহলে এখানে 1000 আসবে। তাহলে এটা বাদ, এখানে থাকে 100, এই লাইন থেকে চেঞ্জ হবে, এই দেখো, তাহলে 1/x স্কয়ার 100/1 - x হোল স্কয়ার, সোজা হয়ে গেছে বরং আগের। তাহলে রুট করো 1/x 10/1 - x, 1 - x = 10x, 10x = 11x = 1, তাহলে x = 1/11। এবং এখানে তোমার তাই আসবে, এই যে এখানে 100 ছিল, তাই না, m2/m1 করো 100, তাহলে 1/1 + 10 বা 1/11 মিটার। সেটা শর্টকাটে আর কি, আর এটা হচ্ছে লং কাটে। হ্যাঁ, এটা শর্টকাট, কিন্তু শর্টকাটটা এমসিকিউর জন্য, কোনো রিটেনের জন্য না।
অ্যাডমিশনে গেলে ইউজ করতে পারবা, শর্টকাটে রিটেনেও। অ্যাডমিশনের কথা পরে, আপাতত এইচএসসির আগে তোমার এইভাবে লং কাটেই যেতে হবে, ঠিক আছে? এইচএসসির আগে লং কাটেই যাইতে হবে। সো আমাদের যে প্রাবল্যের যে টপিকটা এখানে শেষ। আমি আজকে নতুন টপিক আর ধরবো না, কারণ নতুন টপিকটা হচ্ছে বড় টপিক, বিভব আর শক্তি ঠক্তির ব্যাপার ট্যাপার আছে, এই কারণে ধরবো না। এটা ধরলে হচ্ছে একদিনে ধরে একদিনে মানে শেষ করার চেষ্টা করবো। হয়তো নেক্সট ক্লাসটা একটু বড় হইতে পারে, বলে রাখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসটা হয়তো 2 ঘন্টার মতো হইতে পারে। আমি আর আজকে আর আগাচ্ছি না, এই কারণে আজকের টপিকের হেডিংটা প্রাবল্য নামেই থাকুক, ক্লাসেরটা প্রাবল্য নামেই থাকুক, নেক্সট ক্লাসে আমরা বিভব ধরবো আর কি। ওকে ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ।